সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো কমিটির সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে দলিল রেজিস্ট্রেশন খরচ 50% কমে যাবে। সংবাদটি, সুখবরটি আপনাদেরকে সবার প্রথমে দিয়ে রাখতেছি, যদি কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়। তো চলুন তাহলে দেখি কমিটি কি কি সুপারিশ করতেছে। পাশাপাশি তারা বলতেছে যে গিফট দলিলে, হেবা দলিলে, দান দলিলে 1% করে কর আরোপিত হবে। তাহলে একটা সুখবর, একটা দুঃসংবাদ। তো চলুন দেখা যাক। নিউজটি প্রকাশিত হয়েছে, যদি আমরা দেখার চেষ্টা করি প্রথম আলোতে। তো কতটুকু বাস্তবায়িত হবে সেটা তো আর আমরা জানি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া। তাহলে ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ 50% কমানোর সুপারিশ 29শে জানুয়ারি 2026। তার মানে আজকের লেটেস্ট নিউজ। তো জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত যে কমিটি আছে, এই কমিটি সরকারের কাছে কি করেছে, সুপারিশ করেছে যে ফ্ল্যাট জমি কিনার নিবন্ধন, ফ্ল্যাট এবং জমি কিনার নিবন্ধন খরচ 50% কমানোর। ফ্ল্যাট নিবন্ধনের সময় কর ও নিবন্ধন ফি জমা দিতে হবে। এটা আগেও দিতে হইতো, এটাতে কিছু কিন্তু যায় আসে না। এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি, অন অ্যাভারেজে প্রায় 12%, মানে 1 কোটি টাকার সম্পত্তি যদি আপনি নিবন্ধন করতে যান, প্রায় আপনার 12 লাখ টাকা কিন্তু রেজিস্ট্রেশন খরচ দিতে হয়, যেটা কিন্তু রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে একটা বড় কিন্তু বাধা। আর যিনি সম্পত্তিটা কিনেন দিন শেষে তাকেই দিতে হয়। আরেকটা যেটা তারা খুব খারাপ কাজ করতে যাচ্ছে, সেটা বলতেছে যে এছাড়া স্থাবর হোক অস্থাবর হোক, উপহার দিলে বাজার মূল্যের 1% হারে কর কেটে রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে আমরা জানি 15টা সম্পর্ক আছে। এই সম্পর্কটার গুলার মধ্যে দান করা যায়। যেমন ধরেন যে বাবা মা, আপনার বাবা এবং মাকে আপনি কি করতে পারেন, সম্পত্তি হাবা করতে পারেন, দান করতে পারেন। এটা ছাড়া আপনার যে দাদা এবং দাদি আছে, দাদা এবং দাদির মাঝে আপনি সামান্য খরচে কোটি টাকার সম্পত্তিও দিতে পারেন। এরপরে যেটা আসে যে আপনার ছেলে এবং আপনার মেয়ে, ছেলে এবং মেয়েকে আপনি দিতে পারেন। আপনার নাতি এবং নাতনি, সেটা ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরে হোক, তাদেরকে দিতে পারেন। তার মানে সম্পর্কের 3 ডিগ্রি এটার মধ্যে। এরপরে আপনার আপন ভাই বোন, একই বাবা মা থেকে যে ভাই বোন, এদেরকে দিতে পারেন। আর একটা হচ্ছে যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে টোটাল 15টা সম্পর্কের কোটি টাকার সম্পত্তিও মাত্র নগণ্য মূল্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এখন আমাদের এই বেচারারা বলতেছে যে 1% কর আরোপিত হবে যদি সুপারিশ বাস্তবায়িত হয়। এখন দেখা যাক সরকার কি করে, সেটাই হচ্ছে কথা। আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন খরচগুলো আসলে কোনো ইউনিফাইড না। যেমন ধরেন যে 1% বলে রেজিস্ট্রেশন খাতে জমা হবে, 1.5% বলে স্ট্যাম্প শুল্কে জমা হবে, 3% বলে যে স্থানীয় কর, এইটা হচ্ছে ক্রেতার খরচ। আর বিক্রেতার খরচ যেটা আসে সেটা আমরা সবাই জানি, উৎস কর, উৎসে আয় কর, ভ্যাট আছে। তো ওভারঅল হিসাব করলে প্রায় 12%-এর মতো খরচ কিন্তু চলে আসে। তো দেখা যাক। আর ডিজিটাল দলিল রেজিস্ট্রেশন কিন্তু এখনো 100% কোথাও শুরু হয় নাই। এগুলো 2030 সাল থেকে আমরা বলতে পারি, প্রকল্পর যদি অর্থায়ন ঠিক থাকে তাহলে 2030 সালের পরে 100% হবে। এখন থেকে হয়তো ধীরে ধীরে কোনো জেলা উপজেলায় ধীরে ধীরে তারা পরীক্ষামূলক শুরু করতে পারে, তবে কোথাও কিন্তু চালু হয় নাই। এটা ছাড়া আমরা যখন ব্যাংকে টাকা রাখি, দেখবেন যে আপনার ওই টাকা থেকে সরকার আবগারি শুল্ক বলে একটা টাকা কেটে নেয়। তো এটা বলতেছে যে 10 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কটা যাতে ফ্রি রাখা হয়। বর্তমানে 3 লাখ টাকা পর্যন্ত আছে, যে 3 লাখ টাকা পর্যন্ত থাকলে আপনার 3 লাখ টাকার কমে থাকলে দিতে হয় না, 3 লাখ টাকা 1 টাকা পর্যন্ত হইলে 150 টাকা আবগারি শুল্ক কিন্তু দিতে হয়। এখন আসি সবচেয়ে, এই যে ফেসবুক ব্যবসায়ী যারা আছেন, যারাই সবাই ফেসবুকে ব্যবসায়ী হয়ে গেছেন, এই ফেসবুকে ব্যবসা করার আওতায় আনার জন্য। তবে এখানে আসলে একটা নীতিমালা করে ট্রেড লাইসেন্স দেওয়া দরকার, না হলে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। এটা ছাড়া যারা আয়কর দেন, আপনি জানেন যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে আপনারে সারচার্জ দিতে হয়, কর না থাকলেও কিছু ন্যূনতম কর দিতে হয়, এগুলো বাদ দেওয়ার জন্য তারা বলতেছে। আর এই যে একক ভ্যাট হারের, কারণ এক একটা জায়গায় এক এক প্রকার ভ্যাট, তো বলতেছে যে ভাই ভ্যাটটা ইউনিফাইড করেন। তো দিন শেষে এই পরিবর্তনগুলো আসতে পারে, তবে এগুলা আমাদের বাজেটে আসবে, আগামী জুলাইতে আসবে, আজকে কালকে আসবে না। তবে আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আসলে বাংলাদেশে সবচেয়ে বড় বাধা হচ্ছে ব্যবসাপাতির এই ভ্যাট। এর মধ্যে আবার সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করতেছে, তখন ভ্যাট ট্যাক্স কিন্তু আরো বাড়বে। দিন শেষে আপনি যদি আধুনিক বিশ্বগুলা দেখেন, যারা গ্রো করতেছে,
তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি মানুষকে ব্যবসা করতে দেন, আপনি করটা মিনিমাম রাখেন, 5%, 10% রাখেন, মানুষকে আপনি ব্যবসা করতে দেন, ব্যবসা যত বাড়বে কর্মসংস্থান বাড়বে, আপনি টাকা পয়সা বেশি ব্যয় করবেন। এখন একটা কোম্পানি 1 কোটি টাকা ইনকাম করলে 22 লাখ টাকা সরকারকে দিতে হয়। আবার সেই টাকা যখন কোম্পানির শেয়ার হোল্ডারের কাছে যায় তার কাছ থেকে আরো 10% আপনি কাটেন। তো দিন শেষে আসলে মানুষ ভ্যাট দিতে দিতেই তো শেষ। মানুষ যে একজনকে গিফট করবে, ফ্রিতে দিবে, শপিং করবে, সেটা কিন্তু হয় না। এই যে দুবাইয়ের মতো শহরে চিন্তা করেন, তাদের তো আগে ভ্যাটই ছিল না, এখন তারপরেও তারা মাত্র 5% রাখছে। এখানে ইনকামটা কি? ইনকামটা হচ্ছে মানুষ ব্যয় করতেছে। মানুষ যখন ব্যয় করতেছে, ওই প্রতিটা ট্রানজ্যাকশনে তারা কি করতেছে, যে ছোটখাটো সব দোকানে ট্রানজ্যাকশনে সেখান থেকে 5% ভ্যাট নিচ্ছে। তো আপনারা ইনকাম ট্যাক্স দেওয়ার চিন্তা হয় না। তো বাংলাদেশ সরকারও কিন্তু এটা করতে পারে, যে এই প্রতি ট্রানজ্যাকশনে যখন আপনি নিবেন, ইনডাইরেক্ট যখন আপনি নিয়ে নিচ্ছেন, ঝামেলা শেষ। ব্যক্তিগতভাবে বছর শেষে আমি কত টাকা ইনকাম করলাম, কাকে দিলাম না দিলাম, এই হিসাবপাতি কে দিতে যাবে? তার চাইতে ভালো আমি যত ব্যয় করব সেখান থেকে আপনি নিয়ে নেন, এটাই সবচেয়ে বেস্ট। তবে হ্যাঁ, এরকম কিন্তু বাংলাদেশে হবে। বাংলাদেশে এই যে রিটেইল ব্যবসা যেটা আছে, মুদি দোকান যেগুলো আছে, এগুলা কিন্তু বছরে কিন্তু তারা কোটি টাকা লেনদেন করে, কিন্তু এগুলা আনডকুমেন্টেড থেকে যায়, তারা কিন্তু কর ভ্যাট কিছুই দেয় না। তো এখন বাংলাদেশে আমরা দেখলাম যে সম্ভবত কাজী ফার্মের সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আরেকটা দেশের সহ যে আলফা মার্ট আসতেছে। তো এরা যখন বাংলাদেশের প্রতিটা গ্রামে সব জায়গায় যখন এই যে বিদেশের মতো দুবাইয়ের মতো সুপার মার্টগুলো করবে, সেখানে কিন্তু ভ্যাট মেশিন বসবে। তো আমরা সরকারকে রিকোয়েস্ট করব, যেটা আপনি পার্সোনাল ট্যাক্সগুলো কমায় দেন, কোম্পানির কর্পোরেট ট্যাক্সগুলো কমায় দেন, মানুষকে ব্যবসা করতে দেন, ওই ব্যবসা থেকে ডাইরেক্ট আপনি ট্যাক্সটা কাটেন। প্রতিটা দোকানদারকে বাধ্যতামূলক করেন যে তাদের বিক্রিটা তারা ওই যে ভ্যাট মেশিনের মাধ্যমে যাতে করে। এটাতে যেটা হবে যে মানুষ বেশি টাকা ব্যয় করবে, টাকাটা আপনি সাথে সাথে পাবেন। এই যে এনবিআর এ মানুষের পিছিয়ে এত ঘুরতে হবে না, মানুষও এত কালো টাকা জমাবে না। তো যাই হোক, দিন শেষে আমরা থাকি যেটা হচ্ছে যে যদি দলিল রেজিস্ট্রেশন খরচ যদি কমে তাহলে কিন্তু ভালোই। কারণ না হলে মানুষ ধরেন যে ঢাকা শহরে জীবনে সারা জীবনে সঞ্চয় দিয়ে পাওয়ার প্যাটুনি দিয়ে একটা সম্পত্তির মালিকানা অর্জন করতেছে, ওই বেচারা জানেও না ব্যক্তি মারা গেলে তার আর দলিলটা বাতিল হয়ে যাবে। 1 কোটি টাকার ক্ষেত্রে সে এখন 15 লাখ টাকা দিতে হচ্ছে রেজিস্ট্রেশন খরচ। এইটার জন্য তো সরকার যদি এটা যত কমাবে, জমির হাত বদল তত হবে, সেটা সবচেয়ে বেস্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল জমি রিলেটেড একটা কোর্স চালু করার জন্য, ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি 5 তারিখের মধ্যে ভূমি, জায়গা জমি, দলিল খতিয়ান, নকশা, পাওয়ার অফ অ্যাটর্নি, ভূমি আইন রিলেটেড একটা মোটামুটি 5 দিনের একটা কোর্স নিয়ে আসার জন্য। আশা করি সেটা দেখে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।